নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পূর্ব দক্ষিণ সীমান্তে সবুজ শ্যামলী গ্রামটির নাম বালুভরা। প্রাচীন বরেন্দ্র অঞ্চলের পরতে পরতে অকৃত্রিম জীবনধারার চিরচেনা স্নিগ্ধতা। এই গ্রামের প্রায় ৩/৪ মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে মৃৎশিল্প ও বিভিন্ন রকম মিষ্টান্ন তৈরির সাথে। আজ আমরা ঘুরে ঘুরে দেখব এই গ্রামের পালপাড়া ও ঘোষপাড়ার মানুষের জীবন ও জীবিকার জীবন ছবি। আরও দেখব হারিয়ে যাওয়া এসব মৃৎশিল্প আজও কিভাবে টিকে আছে এই গ্রামে। ঘোষপাড়ার মানুষের নিপুণ হাতে দই, মিষ্টি ও নানা রকম মিষ্টান্ন তৈরির অজানা কথাও জানবো আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বালুভরা গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগত। গ্রীষ্মের রোদেলা সকালে আমি এবং আমার খুব পছন্দের একজন বড় ভাই মতি ভাইকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়ি বালুভরা গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে। আর হ্যাঁ, মতি ভাই সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই। ভাই এমন একজন মানুষ যার ভ্রমণের ইচ্ছা প্রবল। আমার ব্লগিং শুরুর আগে থেকেই আমি নওগাঁ ডিস্ট্রিক্টের প্রায় সবগুলো থানা ও দর্শনীয় স্থান মতি ভাইয়ের সাথে ঘুরে বেরিয়েছি। আজও তাই মতি ভাইকে নিয়েই বালুভরা গ্রামে এসে আবারও মুগ্ধ হলাম। বালুভরা গ্রামে এসে প্রথমেই আমরা ঘোষপাড়া গ্রামে প্রবেশ করলাম। এই গ্রামের প্রায় সব ঘরেই তৈরি হয় দই সহ নানা রকম মিষ্টান্ন। এই দই তারা বিক্রি করে স্থানীয় বাজারে অথবা দূর দূরান্তের শহরগুলোতে। তেমনি একজন ঘোষ, যার নাম নীরেন ঘোষ, যার বাড়িতে আমরা প্রবেশ করলাম দেখার জন্যে কিভাবে তারা বালুভরার বিখ্যাত দই তৈরি করে। দই তৈরির এই সব সনাতন পদ্ধতি আজও ধরে রেখেছে দইয়ের সেই আদি স্বাদ ও মিষ্টতা। কথা বলছি বালুভরার বিখ্যাত লক্ষ্মী দই ঘর থেকে। এই জায়গাটা কি ভাই? এখানে দইকে প্রস্তুত করা হয়। দুধ গরম করার পর দুধটা দইয়ের মধ্যে ভরানো হয়। এখানে যাকে জাত দেওয়া বলা হয়। আর এটা বৌদি আপনার বলতে হবে এটা কি? মাতুল। এগুলোতে দেখা যাচ্ছে, এই শুরু দেখা যাচ্ছে এগুলোতে দই রাখা হয়। এই যে এই দই ভাতটা এইভাবে রাখা হয়। এখানে দুধ ভরার পরে আর এটা হচ্ছে মাতুল। দই ভরানোর পরে এটা ছেড়ে দেওয়া হয়, এখানে ঢেকে রাখা হয়। আর এখানে আগুন দেওয়া হয়। এখানে আগুনের ব্যবস্থা আছে। এখানে কয়লার মতন আগুন চুলা থেকে দেওয়া হয়। কয়লার তারই আগুনে এটা দই তৈরি হয়। প্রতিদিন আপনি 55 থেকে 60 পর্যন্ত হারিয়ে তৈরি করেন। আমাদের দুধের কারবার না, আমাদের ব্যবসা ছোট। আমরা 2 থেকে 2.5 মণ দুধের আমরা কারবার করি। 2 থেকে 2.5 মণ দুধ জাল হয় আর 50 থেকে 60 ভার দই তৈরি হয়। আর এগুলো দই নওগাঁর বিভিন্ন বাজারে চলে বিক্রি করা হয়। এই যে এখানে দেখা যাচ্ছে দুধ এখানে জাল হচ্ছে। এখানে এই ড্রামে কত দুধ আছে? এখানে আজকে একটু বেশি উঠেছে। একটা 4 মণ দুধ। 4 মণ দুধ আছে। দিদি বৌদি এটা কখন থেকে জাল হচ্ছে? এটা সকাল 8টা থেকে জাল। সকাল 8টা থেকে জাল শুরু হয়েছে। এটা শেষ হবে কখন? 5টা পর্যন্ত জাল হবে। বিকাল 5টা পর্যন্ত, 8 থেকে 5টা পর্যন্ত। প্রায় 8-9 ঘন্টা এই দুধ জাল হবে। জাল হওয়ার পরে এই দুধটা এক সময় ওই মাটির ভাইতে ভরাট করা হবে। দই তৈরি দেখা শেষ করেই বেরিয়ে ঠিক পাশেই বাড়িতে দেখতে পেলাম তৈরি হচ্ছে বিখ্যাত কালোজাম মিষ্টি। এ এক অসাধারণ অভিজ্ঞতা। মতি ভাইয়ের কাছে জানতে পারলাম বাড়িটি এই এলাকার বিখ্যাত মিষ্টান্ন বিক্রেতা শ্যামলদার বাড়ি। আতিথেয়তারও অভাব নেই তাদের কাছে। যদিও রোজার কারণে এই রসালো কালোজাম মিষ্টি চোখে দেখা হলো, কিন্তু খেয়ে দেখা হলো না।
এগুলো কি? হাসি খুশি মিষ্টি, ছোটটা হাসি খুশি মিষ্টি। হ্যাঁ, ছোট আর এগুলো হচ্ছে size। লাল মিষ্টি। হ্যাঁ, এটা কালোটা। কালো মিষ্টি। আচ্ছা আচ্ছা, কালো মিষ্টি কাঁচা কোথায়? এই যে এটা, হ্যাঁ, ওটা আর ওটাতে জাল হচ্ছে। হ্যাঁ, ওটা ভাজা মিষ্টি রাখা আছে। ভালো আছে। কালকে আমি হাড় মিষ্টি কিনলাম, আমার মনে পড়ে কি পাঁচটা মধ্যে দিলাম। কালকে 1 কেজি মিষ্টি দিছি। হ্যাঁ, এই দাদার নাম হচ্ছে শ্যামল। ইনি হলেন মূল মানে প্রতিষ্ঠাতা। নাম কি ওনার? শ্যামল কুমার। সেখান থেকে বেরিয়েই বালুভরা বাজারে এসে দেখতে পেলাম শ্যামলদার সেই মিষ্টির দোকান। বেশ কয়েক রকমের দই আর মিষ্টির পসরা সাজিয়ে বসে আসেন তিনি। দামও শহরের তুলনায় অনেকটাই কম। ঘোষপাড়ার মানুষের রকমারি জীবনযাপন দেখা শেষ করেই আমরা প্রবেশ করলাম পালপাড়া গ্রামে। এই গ্রামের প্রায় সমস্ত মানুষই মৃৎশিল্পের সাথে জড়িত, যদিও আজ বিলুপ্তের পথে এই শিল্প। প্লাস্টিক, মেলামাইন আর সিলভারের রকমারি সব পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এই গ্রামের মৃৎশিল্প টিকে আছে পাশের গ্রামের মিষ্টান্ন শিল্পের কারণে। ঘোষপাড়ার যত দইয়ের হাড়ি লাগে তার প্রায় সবই তৈরি হয় পালপাড়াতে। সনাতন পদ্ধতির পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তিও যুক্ত হয়েছে এই শিল্পে। মৃৎশিল্প সবসময় আমার কাছে বেশ চমকপ্রদ। ঘূর্ণীয়মান চাকা থেকে হাতের নান্দনিক ছোঁয়ায় তৈরি হয় নানা রকম সব মাটির পাত্র। এ এক নান্দনিক শিল্পের ছোঁয়া, সত্যিই আমাকে মুগ্ধ করেছে। গ্রামের প্রায় সবগুলো উঠানেই শুকানো হচ্ছে এইসব পাত্র। আবার কিছু কিছু উঠানে নারীরা নিজ হাতে তৈরি করছে এসব পাত্র। এরই মাঝে একটি কুমার পরিবারের কাছে আমরা জানলাম এইসব মাটির পাত্র তৈরির সমস্ত প্রসেস। কোদাল দিয়ে? হ্যাঁ, কোদাল দিয়ে কষে আপনার মিশিংয়ে দিতে হয়। মিশিংয়ে দেওয়ার পর আপনার তারপরে ওই মাটিটা রাখা হয়। রাখে কাজের সময় আপনার ওই যে বাসে আঁকির বাসে গুটি করতে হয়। করার পর আপনার ফ্রেমটা তৈরি হয়। জি। আর এই ছাইটা আপনার এই ঝাঁকা দিয়ে চালতে হয়। কথা বুঝতে পারছেন? যান আপনার আঁকির খোলা যান কিছু না থাকে। আচ্ছা, আপনি বললেন যে ওই মাটিটা আগে চালতে হয়, ওটা চালনি কি দিয়ে? ওটা আপনার ওই মেশিন আছে কি? মেশিন মানে হাতে মেশিন। ওই যে আপনার ওই চালনি চালনি না এই যে আপনার এই মতো পাথর দিয়ে কাটে মাটি। ও ফাইন। এই যে আপনার আঁকি করা। আর এই যে ছাই যারা করতেছেন এটা কিভাবে আসলো? এটা ছাই আপনার ওই যে চোখ আঘাতে আপনার ভাত পাক করা হয়। ওই সেই চুলার ছাই? আচ্ছা, চুলার ছাই, ব্রয়লারের ছাই আপনার ধরে নেন ওই চালানে ফিনিশিং করতে হয়। ফিনিশিং করলে কাজ করা। তারপর আপনার জিনিস এটা রোদে দিয়ে আপনার বাতা করে নিলাম। বাতা করার পর পরের দিন আপনার ধরে নেন বিকালে এটা আপনার সারবো। সারার পর আপনার রোদে দিয়ে শুকাবো। শুকানোর পর তারপর রং হবে। রঙের পর আপনার তারপর ভাটায় উঠবে। হ্যাঁ, 2 দিন আপনার রোদে শুকাতে হবে। 2 দিন শুকালে আপনার ভাটায় উঠবে। এরপরে এগুলো ওই আগুনে দাও, চুলা দাও। চলুন যাবো, ওখানে চুলা আছে। এই আসেন দেখেন। এই যে কালার দেখ, উপরে হেড দেখ না, সে কালাই কালার। এই যে আপনার কালার, এই কালারের ভিতর আপনার বালি টালি কিছু থাকবে না। পরিষ্কার, এটা পরিষ্কার। আমরা যদি জিজ্ঞেস করলাম যে এগুলো দই যখন দুধ ঢালা হয় দই তৈরি করতে তখন এই বালিগুলো থাকে কিনা, উত্তর না। এগুলো তো পানিতে ওয়াশ করাও হয় না, শুধু ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে এগুলো মুছামুছি করলে পরিষ্কার হয়। দেখো পরিষ্কার। সামনে আইছেন তারা, আপনার পানি দিলে তো দই তো জমাতে পারবে না।
ওগুলো একটু দেখি, ওটা চুলা না? হ্যাঁ হ্যাঁ, চুলা এখানে একটা চুলা, চুলাটা ফাঁকে আছে এখানে, কাছে তবে আপনার আগুন এই কোথায় চুলা রাখবেন? আগুন, দাদা এখানে কি কি আগুন না সেটা বলেন, কি কি দেওয়া হয় এখানে? ছাই দেওয়া হয়, এখানে আপনার কোথায় কি দেওয়া হয়? ভাটা সাজানোর পর ভিতরে আপনার কাঁচা করে দিলাম, দিয়ে উপরে খ্যাট দিয়ে আপনার নেপে দিলাম ভাটাটা, হ্যাঁ। তারপর শুধু কাঠের খড়ি দিয়ে আপনার ভাটাটা পোড়া হয়। আচ্ছা, কাঠের খড়ি দেয়, আচ্ছা। হ্যাঁ, শুধু কাঠের খড়ি। এইরকম কতগুলো ভার এই একটা চুলা, এই চুলাতে আপনার 4,000 4,500 পর্যন্ত রাখা যায়, তোলা যায়। মাশাআল্লাহ, 4 থেকে 4,500 চুলা ভাত তৈরি হয় একটা হ্যাঁ, চুলাতে। হ্যাঁ। আর এগুলো এই যে পাশে যদি খড়ি দেখেন, এই লাঠি লাঠিতে আমরা খ্যাট স্থানীয় পোলা পান, এটা নদী থেকে কাগজ করে আসলো, এই যে সব সেটা প্যান্ট আর কি এরো প্যান্ট আর সাবান দিয়ে তুমি টাকা দিকে। মাটির টাকা হ্যাঁ, কাঠের সাথে মাটি সেট করে নিয়ে ওই গুণ করে করে দেওয়া হয়েছে, হ্যাঁ। মাটি দিয়ে করে দিয়ে ওজন কিন্তু বেশি ওজন না হলে ওই ঘুরবে না কো, মানে এটা ভাই আছে এটা। এই জন্য এই ভাই থাকলে ঘুরছে তারা। হ্যাঁ ঘুরছে 3 মণ ওজন। 3 মণ, এই চাকাটা ওজন 3 মণ। হ্যাঁ, আর এটা ঘোড়ায় কি দিয়ে লাঠি লাঠি দেখান, লাঠি দিলে লাঠি এই যে লাঠি, এই যে এই লাঠি কিন্তু হাইকোর্ট লাঠি, এটা লাঠি, এটা বাসের তৈরি এই লাঠিটা দিয়ে ঘোরায়। এভাবে নান্দনিক এক শিল্পের উদ্ভাবন দেখতে দেখতে শেষ করলাম বালুভরা গ্রাম ভ্রমণ কাহিনী। সত্যিই এক অন্যরকম ঐতিহ্য সমৃদ্ধ একটি গ্রাম বালুভরা। গ্রামের মানুষের সহজ সরল জীবন আর তাদের নান্দনিক শৈল্পিক জীবন সত্যিই অসাধারণ। তাই তো মনে প্রাণে আশা করি তাদের হাত ধরেই বেঁচে থাক এই ঐতিহ্যবাহী শিল্পগুলো। ধন্যবাদ সবাইকে।